নমস্কার, কফি হাউস এক্সপিরিয়েন্সের নতুন এপিসোডে আজকে আমাদের সাথে আছেন পঞ্চমী গুহ ঠাকুরতা, এমিনেন্ট ইন্ডিয়ান জার্নালিস্ট, রাইটার এবং ডকুমেন্টারি ফিল্ম মেকার। আজকে আমাদের ওভারঅল ডিসকাশনের টপিক মিডিয়া ল্যান্ডস্কেপ ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। মূলত বাংলায় ডিসকাশন হবে এবং পরঞ্জয়দা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোকপাত করবেন। তো যেই ব্যাপারটা নিয়ে আমরা প্রথমেই শুরু করতে চাই পরঞ্জয়দা, যে আপনার তো বিশাল কেরিয়ার, তো এই কেরিয়ারে আপনি প্রিন্ট মিডিয়া থেকেছেন, টিভি মিডিয়া থেকেছেন, ডকুমেন্টারি বানিয়েছেন, মানে মাস কমিউনিকেশনের যতগুলো মিডিয়াম পাওয়া যায় আপনি এক্সপ্লোর করেছেন। তো আপনার কি মনে হয়, মানে এবং এখনো করে চলেছেন এবং আপনার কি মনে হয়, মানে অ্যাজ এন ইনসাইডার পার্সপেক্টিভ, যে মিডিয়া পার্সন হিসেবে যে এই যে একটা বিবর্তন দেখেছেন আপনি স্বাধীনতা পরবর্তী যুগে ইন্ডিয়ান মিডিয়ার এই দীর্ঘ 44 বছরে, তো আপনার একটু পার্সপেক্টিভটা বলুন। এই ধরনের প্রশ্ন করলে আমি পুরো সময়টা বেরিয়ে যাবে জানো। প্রথমে আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। প্রত্যয় মুখার্জি, সৌমিক ঘোষ, সৃঞ্জয় গাঙ্গুলি তিনজনকেই আমি ধন্যবাদ দিতে চাই। যারা তোমাদের দর্শক তাদেরও ধন্যবাদ দিতে চাই। এই কফি হাউসের আড্ডায় তুমি আজকে আমায় ডেকেছো। আর গত 70 বছরে ভারতবর্ষের গণমাধ্যমে যা পরিবর্তন হয়েছে, এই বিষয় নিয়ে অন্তত গোটা 20টা বই লেখা হয়েছে। সেই জন্য মানে কয়েক মিনিটে এটা খুব সংক্ষেপে যদি আমি বলতে চাই যে অসাধারণ পরিবর্তন হয়েছে, এবং গত 2 বছরেই যা পরিবর্তন হয়েছে এটা আমাদের অনেকের কল্পনার বাইরে। কারণ বিশ্বের গণমাধ্যম যেভাবে বদলে গেছে, যা আমরা পড়ি, আমরা যা কানে শুনি, আমরা যা দেখি, এটা আজকে ইন্টারনেটের যুগে, এই তথ্য প্রযুক্তির যুগে যেই তীব্র গতিতে পরিবর্তন হয়েছে, এটা আমরা কেউই ভাবিনি। আমরা কেউ ভাবিনি যে 15 বছর আগে, 10 বছর আগে যে আমাদের হাতে যে একটা মোবাইল ফোন আছে, একটা দূরভাষ যন্ত্র আছে, এটা আমাদের দৈনিক সংবাদপত্র, আমাদের সাপ্তাহিক, আমাদের মাসিক, আমাদের বই, আমাদের রেডিও, আমাদের টেলিভিশন, আমাদের সিনেমা, আমাদের চলচ্চিত্র, এবং তাছাড়া অনেক বেশি। কারণ এটা খালি একটা মানে একটা খালি গণমাধ্যম না, এটা একটা ব্যক্তিগত মাধ্যম। তোমাদের সঙ্গে আমি খালি, তোমরা তিনজনকে আমি একটা ইমেল পাঠাতে পারি, বা আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারি। তো এই 70 বছর 80 বছরে যা পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। একটা সময় স্বাধীনতা আন্দোলনের সময় তো ভারতবর্ষের প্রত্যেক বড় রাজনৈতিক দল, মানে মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে শুরু করে যারই নাম করে, তারা কেউ না কেউ সাংবাদিকতা করছে। তখন তো খালি প্রিন্ট মিডিয়ামটাই ছিল, একটা ওদের নিজেদের সংবাদপত্র ছিল, মানে সাপ্তাহিক ছিল, মাসিক পত্রিকা ছিল, ওতে এক একটা লেখা লিখত। অনেক সময় তার অতটা বিতরণ হতো না। যে ব্রিটিশের সময়, মানে ব্রিটিশ আমলে হয়তো ব্রিটিশরাই চেষ্টা করেছিল যত কম লোকে যাতে পড়তে, এক একটা সংবাদপত্র বা এক একটা পত্রিকা অনেকে পড়তো, যারা পড়তে পারে না তাদের লোকে পড়ে শোনাতো। মানে আমাদের দেশে যে ওরাল ট্র্যাডিশন একটা ছিল, তার থেকে আজকে আমরা আজকে যেখানে আছি, যে ভারতবর্ষে 135 কোটি ওপরে আমাদের লোক সংখ্যা, গণসংখ্যা, এবং এই 135 কোটি মানুষ, ছেলে মেয়ে, বাচ্চা, বৃদ্ধ সবাই। আর আমাদের অনেকে জানে না আমাদের দেশে যে খুব কম করে 115 কোটি, অনেকে বলে হচ্ছে বেশি, 120 কোটি সিম আছে, SIM, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। যে তোমার মোবাইল ফোনে, ওই মুঠি ফোনের ভেতরে একটা যে ছোট একটা চিপ, ওটাকে বলে SIM। তার মানে
ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় মানুষের বেশি সিম আছে। মানে এটা একটা সময় শহরে বেশি থাকতো, এখন ছোট শহর গ্রামীণ অঞ্চলে সবার কাছেই আছে। এবং 115টা সিম মানে 115টা মোবাইল ফোন তা না। অনেকে বলে 75 কোটি, কেউ বলে 80 কোটি ফোন আছে, এবং তার ভেতরে অর্ধেকের কাছাকাছি বা একটু বেশি একটু কম, মানে কেউ সঠিক জানে না। এটা ইংরেজিতে আমরা বলবো নট এস্টিমেট বাট গেস্টিমেট। গেস করছি, আমরা অনুমান করছি যে এই ধরো এই 35 থেকে 40 কোটি টেলিফোন, ইংরেজিতে যাকে বলে স্মার্টফোন, অত্যন্ত চালাক। আমাদের হাতে যে চলায়মান দূরভাষ যন্ত্র সে অত্যন্ত চালাক, ইন্টারনেটের সঙ্গে আমরা কানেক্ট করতে পারছি। এটা দুটো দিক আছে, এটা একটা খুব নোংরা একটা কালো দিকও আছে। কিন্তু আজকে পুরো ভারতবর্ষে এবং বিশ্বেরও যে গণমাধ্যমের যে পরিবর্তন হয়েছে সেটা আমরা কেউই ভাবিনি। 15 বছর আগে তো আমরা ভাবতাম, আমাদের কল্পনার বাইরে ছিল যে 20 বছর আগে যে এইভাবে আমাদের দেশের গণমাধ্যম যেভাবে তার পরিবর্তন হবে। অনেক অনেক কিছু বলতে গেছে, এর একদিকে ভালো, আবার অনেকদিন খুব খারাপ। ভুয়ো খবর, মিথ্যে কথা, মিথ্যে খবর, অর্ধসত্য যেভাবে বিতরণ করা হচ্ছে, যেভাবে যেই গতিতে বিতরণ করা হচ্ছে, যেই স্কেলে, মানে একটা বাটন, তুমি কয়েকটা বাটন প্রেস করছো, হাজার হাজার লোকের কাছে তুমি পৌঁছে যেতে পারছো। এই কম্পিউটার যুগের এই নতুন যেই পরিবেশটা আমরা দেখছি সেটা ভারতবর্ষের প্রত্যেকটা অংশে, ধরো আমরা পড়ি যেটা, এখনো ভারতবর্ষে প্রায় 1 লক্ষ খবরের কাগজ রেজিস্টার আছে, রেজিস্ট্রার অফ নিউজ পেপার্স অফ ইন্ডিয়া। একটা সময় রেজিস্ট্রার অফ নিউজ পেপার্স অফ ইন্ডিয়ার একটা কাজ ছিল বৌদ্ধিক সম্পত্তির অধিকার, টাইটেল কি, কাকে কাগজ দেওয়া হবে, কাগজ দেওয়া হবে না। তখন কাগজের খুব মানে অতটা কাগজ পাওয়া যাচ্ছিল না, বিদেশ থেকে আমাদের আমদানি করতে হতো। এখনো বিশ্বের এই প্রায় 200টা দেশের ভেতরে আমরা নিজেদের মনে করি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, কিন্তু আমাদের দেশে এখনো রেডিও এবং রেডিওর উপরে খবর রেডিওর খবর একটা সংস্থা, আকাশবাণী, অল ইন্ডিয়া রেডিও, প্রসার ভারতী কর্পোরেশন, তাদের মোনোপলি। কয়েক হাজার কমিউনিটি রেডিও স্টেশন আছে, FM রেডিও স্টেশন আছে, যারা মানে প্রাইভেট কোম্পানিদের চালায়, তবে খবর ওরা দিতে পারে না। এই নিয়ে অনেক ঘুরিয়ে ফিরিয়ে অনেকে খবর দেয়, সেটা আলাদা ব্যাপার। ওটা ওয়েবসাইট আছে বিশ্বের বিভিন্ন জায়গায়, যেটা ভারতবর্ষের লোকেদের বা ভারতবর্ষের পাঠক বা দর্শকের কাছে পৌঁছতে, তার কোনো সংখ্যা নেই। এখনো প্রায় 900টা টেলিভিশন চ্যানেল আছে, তাদের ভিতরে অর্ধেকের কাছাকাছি বা 400টা টেলিভিশন চ্যানেল বলে যে আমরা খবর দিই। কারণ ভারতবর্ষের তথ্য এবং প্রসারণ মন্ত্রণালয় ওরা দুটো ভাগ করে দিয়েছে, নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স আর এন্টারটেইনমেন্ট বা জেনারেল এন্টারটেইনমেন্ট। তাছাড়া আজকাল তো OTT প্ল্যাটফর্ম অনেক কিছু হচ্ছে। এই যে পরিবর্তনটা হয়েছে, খালি টেলিভিশন দেখো, 1991 সালে ভারতবর্ষে একটা ব্রডকাস্টার ছিল, তখন ওই আর্থিক উদারীকরণের, ইকোনমিক লিবারালাইজেশনের সময় আছে, একটা ব্রডকাস্টার, প্রসার ভারতী। আজকে একটু আগে যেটা বললাম, 900 টেলিভিশন চ্যানেলকে অনুমতি দিয়েছে আমাদের তথ্য এবং প্রসারণ মন্ত্রণালয় আপলিঙ্ক বা ডাউনলিঙ্ক করার জন্য। তো আমি এখানেই থামি, এই নিয়ে কিন্তু অনেক কিছু আরো বলা যেতে পারে। তোমাদের কোনো একটা স্পেসিফিক প্রশ্ন হয়, আমি সেগুলি করি। হ্যাঁ, একটা প্রশ্ন, একটা জাস্ট প্রশ্ন যে ফলো আপ হিসেবে, সেইটা আমি বলতে চাই যে মানে আপনি যা বললেন, আপনি ইনফ্যাক্ট আপনার যে ডকুমেন্টারিটা আমি দেখছিলাম যে গ্র্যাবিং আইবলস 2007 সালের, মানে অনেক পুরনো, আর তখনই আপনি বলেছেন যে এই জিনিসটা হতে চলেছে। আগে যেটা ছিল মনোপলি, মানে ধরুন প্রসার ভারতের মনোপলি টেলিভিশন মিডিয়ায়, এবং তার থেকে যে এই যে ধরুন এম্পাওয়ারমেন্ট একটা হয়েছে, যে অনেকেই ধরুন যারা আগে পাত্তা পেত না, হ্যাঁ, তারা একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। একই সাথে সেই এম্পাওয়ারমেন্টটাকে যদি কেউ খারাপ ভাবে ইউজ করে, সেটা স্কোপও বেড়ে যাচ্ছে। মানে এই যে দুটো সাইড আছে, হ্যাঁ, অথচ রেডিও ওই তলোয়ারের দুটো দিক আছে, ডাবল এজ সোর্ড, দুদিকে কাটতে।
রাইট, মানে একদিকে ধরুন যেরকম নর্থ কোরিয়া যদি একটা দেশ যেখানে কোনো গণতন্ত্র নেই, সেখানে যেমন একটি স্টেট মিডিয়া এবং মানে সেইখানে একটাই ভার্সন অফ খবর আছে যেটার সাথে হয়তো ফ্যাক্টের খুব একটা লিঙ্ক নেই, অথচ অন্যদিকে ভারত যেখানে ধরুন মানে এই যে এত এত চ্যানেল এবং সেখানে বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন রকম পারসেপশন ডেলিভার করা হচ্ছে। তো এইটা একটা কমেন্ট আমার। আমি তো তোমার কমেন্ট নিয়ে আরো দুটো কথা বলি তাহলে। হ্যাঁ, খালি নর্থ কোরিয়া কেন, পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়নাতে এখনো মানে দেশের যে গণমাধ্যম তার একটা খুব বেশিরভাগ অংশ পুরো সরকারি, সরকারের কোনো নিন্দে করার কোনো সুযোগ নেই। আফ্রিকার 54টা দেশের ভেতরে এখনো অনেকগুলো দেশ আছে যেখানে সরকার খালি লোকে কি পড়বে কি শুনবে এটার উপরে, যদিও এই সবকিছু বদলে যাচ্ছে, ইন্টারনেটের যুগে সবকিছু বদলে যাচ্ছে। আর ভারতবর্ষের দিকে দেখ, আমরা যদিও বলি যে আমরা উই আর দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, বাস্তবটা কি? আজকে ভারতবর্ষের যে গণমাধ্যম তার একটা খুব বড় অংশ খালি সরকারকে, সরকারে যারা আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে, দক্ষিণপন্থী রাজনীতিতে তারা বিশ্বাস করে, ভারতীয় জনতা পার্টি, তাদেরই খালি গুণগান করছে। সাংবাদিকের একটা কাজ তো খালি বিজ্ঞাপন এজেন্সির কাজ না, বা জনসম্পর্ক বা পিআরওর কাজ না, প্রশ্ন করার কাজ, নিন্দে করার কাজ, কঠিন প্রশ্ন করা, সেটা করছে না। তার অনেক কারণ আছে, সেটা নিয়েও তোমরা যদি কথা বলতে চাও বলবো। আর তোমাকে আরেকটা যেটা বলার ছিল যে 1991 সালের পর আমরা এতগুলো টেলিভিশন চ্যানেল দেখছি, এটা কিন্তু ওই পুঁজিবাদের যে নিয়ম বা অধিনিয়ম ঠিক সেইভাবে কিন্তু গণমাধ্যম কাজ করে না। কারণ তুমি কি পড়ছো বা কি শুনছো বা কি তোমার মাথার ভেতরে যে ঢুকছে বা কি দেখছো, সেটা কি মানে তুমি একটা ব্যাগে আলু ভাজা পেটে ভরছো বা একটা আইসক্রিম খাচ্ছ তার মতোই, যে কোনো একটা সামগ্রী, যে কোনো একটা প্রোডাক্ট। সেখানে বলা হয় the rules of competition in capitalism, in a market oriented free market capitalism, কি যত প্রতিদ্বন্দ্বিতা, যত কম্পিটিশন, এটা কনজিউমার বা উপভোক্তার পক্ষে ভালো। কিন্তু আমরা দেখছি, একটা ওই টেলিভিশনের উদাহরণ দিয়েই বলতে পারি, একটা সময় একই ব্রডকাস্টার ছিল, সরকার যা বলতে চায় তাই তাই শোনাতো, তাই দেখতে তোমরা। এটা সরকারের এক ধরনের একটা প্রপাগান্ডা ডিপার্টমেন্ট হয়ে গেছে। কিন্তু এত কয়েকশোটা চ্যানেল আসার পর তুমি যে দর্শক, তারা কি সত্যি সুযোগ পাচ্ছে আলাদা আলাদা ধরনের খবর, আলাদা আলাদা ধরনের তথ্যচিত্র, আলাদা আলাদা ধরনের গান ইত্যাদি ইত্যাদি, ওই যে বিবিধতা, প্লুরালিটি, হেট্রোজেনাইটি, ভ্যারাইটি, সেটা কি সত্যি পাচ্ছি? বা একই জিনিস আমরা দেখছি অন্য ভাবে, অন্য মানে একই মানুষ তাতে আলাদা আলাদা জামা কাপড় পরেছে, সেই একই মানুষের খালি কথা আমরা শুনছি। এটাও কি বাস্তব? এবং এটা কেন এই নিয়ে আমাদের আমি আরো কিছু বলতে পারি, তোমরা যদি শুনতে চাও। এক সেকেন্ড, আমি একটা ফাইনাল ফলো আপ করে নিই, তারপর সিনজাকে আমি বলতে দেবো। যেটা ফাইনাল ফলো আপ, আপনি এটা মেনশন করলেন যে এখনকার মিডিয়া যেরকম ভাবে মানে সরকারের একটা পক্ষ নিয়েছে, এবং যেটা খুব অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পরঞ্জয়দা, এখানে আমার একটা প্রশ্ন আছে, মানে এইখানে এই নিয়ে আমি অনেক ডিসকাশন দেখেছি, মানে এইটা কি এই সরকারের জন্য পার্টিকুলার, বা আগে সরকারকে দেখি তাদেরও কিন্তু কিছু ফেভারিট চ্যানেল ছিল, তো এই সময় কি চেঞ্জটা হলো? খুব ভালো প্রশ্ন করেছো তুমি। এই সরকার প্রত্যয় অন্য সরকার চেয়ে একটু আলাদা। প্রথম 7 বছর কংগ্রেস সরকার, 10 বছর ছিল। নেহরুর সময় সরকার অনেকদিন ছিল। বাজপেয়ীর সরকার, অটল বিহারী বাজপেয়ী প্রায় 9 বছর, প্রায় 10 বছর ছিলেন। গণমাধ্যমের উপরে যেই ধরনের নিয়ন্ত্রণ অনেকভাবে, একটা হলো বিজ্ঞাপন দাতা, সরকার খুব বড় বিজ্ঞাপন। তো আজকে আমাদের টেলিভিশন চ্যানেল, খবরের কাগজ খালি সরকারের পক্ষে কেন কথা বলছে? তারা সরকারের বিজ্ঞাপনের উপরে আরো নির্ভর হয়ে গেছে, নির্ভরতা বেড়ে গেছে। কারণ 2 বছরে আমরা দেখেছি
ভারতবর্ষের যে আর্থিক অবস্থায় একটা অবনতি হয়েছে, একটা রিসেশন, প্রথম ভারতবর্ষের ইতিহাসে একটা রিসেশন হয়েছে। তার মানে মাং কমে গেছে, লকডাউনের পরে উৎপাদন যেটা হয় সেটা কমে গেছে, ভারতবর্ষের জাতীয় আয় ভারতবর্ষের ইতিহাসে প্রথম কমে গেছে। এই অবস্থায় সরকারি বিজ্ঞাপনের উপরে এই যে গণমাধ্যমের টেলিভিশন চ্যানেল বলো, সংবাদপত্র বলো, দৈনিক পত্রিকা বলো, নির্ভরতাটা বেড়ে গেছে। এটা বিশ্বের অনেক জায়গাও আমরা দেখছি, কিন্তু ভারতবর্ষে যেটা আমরা দেখছি সেটা হলো এই কিছুটা নতুন। তার একটা অভিনবত্তা হলো যে এই নির্ভরতা এতটা আগে হয়তো একটা সময় ছিল, হয়তো 50-এর দশকে ছিল বা 60-এর দশকে হয়তো ছিল, কিন্তু আবার 80-এর দশকে, 90-এর দশকে অতটা অনেকটা কমে গেছিল, সেটা আবার গত কয়েক বছরে আমরা দেখছি বেড়ে গেছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণটা হলো যে দেখো, যেই সরকারে থাকুক, যেই ক্ষমতায় থাকুক, তারা চায় না যে সাংবাদিকরা তাদের নিন্দে করুক, কঠিন প্রশ্ন করুক, কে কে খারাপ কাজ করছে, দুর্নীতি করছে, কোথায় প্রশাসন ঠিক মতো করছে না, সেটা সেই আয়নাটা ওদের সামনে তুলে দেয়। কেউ পছন্দ করে, আমরা নিজেরাই পছন্দ করি। আমার বাবা মা যখন আমাদের নিন্দে করতো, আমরা কি ভালো লাগতো আমাদের? না, অনেক পরে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, বাবা মা আমাদের নিজের ভালোর জন্যই আমাদের নিন্দে করেছে। সেটা বুঝতে একটু সময় লাগে, কিন্তু পরিবর্তনটা কোথায় হয়েছে? খালি নিন্দে করা এটা হলো টলারেন্স, সহনশীলতা। সেটা আগেও ছিল না, আজকেও নেই। পরিবর্তনটা কোথায় হয়েছে? যে তুমি আমাকে নিন্দে করেছো, তুমি আমার সঙ্গে, তুমি আমায় নিন্দে করেছো, তুমি তার মানে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ইউ আর অ্যান্টি ন্যাশনাল। এবং তো ওই যে একটা পুরনো কথা আছে, ইউ আর নট উইথ আস, ইউ আর এগেইনস্ট আস। সঙ্গে সঙ্গে সরকারের একটা সংস্থা, আয়কর বিভাগ, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আরো অনেকগুলো সংস্থা, এনআইএ, এর অপব্যবহার কিভাবে করছে। সরকারের কাছে এরা একটা হাতিয়ার হয়ে গেছে, একটা অস্ত্র হয়ে গেছে। আগেও ছিল, আরো বেশি হয়ে গেছে। সেই অস্ত্রটা অপব্যবহার করা হচ্ছে আরো বেশি। আজকে ভারতবর্ষের সবচেয়ে বেশি লোকেরা পড়ে একটা হিন্দি পত্রিকা, দৈনিক ভাস্কর। বহু বছর নরেন্দ্র মোদীর গুণগান করে গেছে। কয়েক মাস ধরে সরকার কিভাবে উত্তরপ্রদেশে গঙ্গায় মৃতদেহ ভাসছে সেটা নিয়ে একটা লম্বা, একদিন না একের পর একদিন তাদের টেলিভিশন চ্যানেলে লেখা পারলো। একটা উদাহরণ দিলাম, তারা 20 জন সাংবাদিককে 17টা জেলায়, উত্তরপ্রদেশের পূর্ব দিকে, বিহারের পশ্চিম দিকে, একটা জেলা থেকে আরেকটা জেলাতে সরকার যে কথাটা বলছে ভুয়ো খবর, মিথ্যে খবর, সেটা ওরা প্রমাণ করে দেখিয়ে দিল। তারপরে পেগাসাসের ঘটনাটা হলো, এবং তার কয়েকদিন পর আয়কর বিভাগ পৌঁছে গেল দৈনিক ভাস্করের দপ্তরে। তাহলে এটা আমাদের যে তথ্য এবং প্রসারণ মন্ত্রণালয়ের যে মন্ত্রী, যিনি, উনি বলছেন না এর সঙ্গে কি সম্পর্ক আছে। উনি বলছেন সম্পর্ক নেই, সবাই জানে সম্পর্কটা কি। ঠিক আছে, বলতে পারো হ্যাঁ, যে দৈনিক জাগরণকে আরো বেশি বিজ্ঞাপন দিচ্ছে বা ওদের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। তো বিজ্ঞাপন দেওয়া, কে কাকে কতটা বিজ্ঞাপন দেবে, কার কটা কে তোমার পত্রিকা বেশি পড়ছে, কে কম, তার উপর নির্ভর করছে না। তুমি সরকারকে প্রশংসা করছো কিনা তার উপর নির্ভর। এইটাই হয়েছে পরিবর্তন। হ্যাঁ, প্লিজ বলো। স্যার, প্রশ্নটা হচ্ছে যে আপনি খুব সুন্দরভাবে তুলে ধরলেন। এখন আমাদের মিডিয়া অনেকটা সেই জর্জ অরওয়েলের কোটটা দিয়ে যে ইউ আর ইদার উইথ আস অর এগেইনস্ট আস, আর এই বাইনারিটা চলছে। কিন্তু স্যার ভাবুন, আমাদের 91 এর লিবারালাইজেশনের পরে জর্জ অরওয়েলের কথা বলুন না, 1984, 1984 1984, একদম ভেরি ভেরি বড় ভাই দেখছে সবকিছু। এই ব্রাদার তো
তো 1991 লিবারালাইজেশনের পরে একটা ফেজ ছিল ইন্ডিয়াতে যখন আমরা ননস্টপ ডাবল ডিজিট গ্রোথ ক্লক করছি জাস্ট বিকজ আমরা ট্রেড ওপেন করেছি, বাট আমরা সাইমালটেনিয়াস জব গ্রোথ দেখছি না। Then we had a phase in the mid 2000s যখন a large section of our poverty was lifted out of poverty, but তারপরে রিসেশন আসলো, রিসেশন ইম্প্যাক্ট ইন্ডিয়াতেও পড়লো, and then you again had a phase যখন India growth is decent কিন্তু জব কাটস আর হ্যাপনিং আর কনসেন্ট্রেশন অফ ওয়েলথ বেড়েই চলেছে। সো ডিসপোজেবল ইনকাম নেই and people don't have the disposable income to spend on news on and stuff like that. তখনও কিন্তু স্যার এই ডিপেন্ডেন্সটা অফ ডিফারেন্ট পেপার্স চ্যানেলস অন গভর্নমেন্ট অ্যাডস ওয়াজ সিগনিফিকেন্ট, কিন্তু তখন তো স্যার আমি এরকম ক্যাপচার দেখিনি অফ দিস চ্যানেলস, নিউজ পেপার্স এটসেট্রা। Is there something very different about BJP versus some other parties who were in power earlier? অ্যাবসলিউটলি, এতে কোনো দুই মত নেই। তুমি যা বললে তোমার সঙ্গে আমি 100% সহমত। ভারতীয় জনতা পার্টি সরকার যখন আগে ছিল, অটল বিহারী বাজপেয়ী সরকার 9 বছর ছিল, তারাও কিন্তু তো এটা খালি ভারতীয় জনতা পার্টি না, এটা হলো নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার। ওদের এই যে নতুন আমরা একটা দিক দেখছি, এতে কোনো সন্দেহ নেই যে এরা সত্যি সহনশীলতা, যে গণতন্ত্রের প্রত্যেক ভারতীয় নাগরিকের একটা মৌলিক অধিকার আছে, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা। হ্যাঁ ঠিক আছে, এতে কিন্তু একটা যুক্তিগত প্রতিবন্ধক, রিজনেবল রেস্ট্রিকশন অন দ্য রাইট টু স্পিচ আছে, মানে 19(2) ধারা ভারতবর্ষের সংবিধানে। তবে এই যে মত প্রকাশের স্বাধীনতাটা আমাদের সংবিধানেই লেখা আছে মৌলিক অধিকার, কিন্তু যারা সরকারে আছে তারা কি সত্যি বিশ্বাস করে? ঠিক আছে, আমি বললাম যে সঞ্জয় তোমার মাথায় একটা সময় অনেক চুল ছিল, তুমি নাড়া হয়ে গেলে কেন? তখন এটা কিন্তু আমি ফ্যাক্টস বলছি। আমি যদি বলি সঞ্জয় তোমার যখন আরো বেশি চুল ছিল, তুমি তো দেখতে আরো ভালো লাগতো তোমাকে, সেটা আমার মত। তথ্য কি, ফ্যাকচুয়াল তথ্য কি আর মত কি, এগুলি আলাদা। তবে তুমি যেটা ভারতবর্ষের অর্থ ব্যবস্থা এবং ওর সঙ্গে গণমাধ্যমের কি সম্পর্ক, এটা তুমি খুব ভালোভাবে দেখিয়েছ। অনেকে মনে করে যে এই লিবারালাইজেশন, এই আর্থিক উদারীকরণের একটা খুব বড় একটা অংশ যে কিভাবে গণমাধ্যম এগুলো, যে একটু আগে তোমায় বলছিলাম 1991 একটা ব্রডকাস্টার ছিল, 1994 প্রথম জি টেলিভিশন এলো, তারপরে আজকে কয়েকশো টেলিভিশন খবরের চ্যানেল আছে, আরো হয়তো 300-400 মনোরঞ্জনের চ্যানেল আছে। তো অনেকে মনে করে, অনেকে আমি দেখেছি গুরচরণ দাসের মতো বইয়ে লেখা আছে, এটা হলো আজকে যারা দর্শক তাদের দেখো, তাদের সামনে একটা চয়েস কি। একটা সময় একটাই সাবান, মানে বাজারে একটাই সাবান পাওয়া যেত, লাইফ বয়। আজকে তুমি দেখো 10টা সাবান পাচ্ছ, কিন্তু সাবানের গন্ধটা কোনটা ভালো রং, কোনটা ভালো পরিষ্কার করে তোমার শরীর, সেগুলি আলাদা। তো দেখো, অর্থ ব্যবস্থার সঙ্গে যে সম্পর্ক গণমাধ্যমের একটু জটিল। বিশ্বে পুরো যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু হলো একটা আর্থিক সংকটের সময়, আমি 2008-এর কথা বলছি, এখন প্রায় এই 13 বছর হবে, একটা অদ্ভুত তার একটা প্রভাব পুরো বিশ্বে পড়েছিল, কিন্তু গণমাধ্যমের ভেতরে পড়েছিল। যারা খরচা করছিল, যারা বিজ্ঞাপনের উপরে খরচা করছিল, যারা বিজ্ঞাপন দাতা, তারা তাদের খরচা কমিয়ে দিল, তারা অনলাইন চলে গেল, কমে গেল। যারা খবরের কাগজ, দৈনিক পত্রিকা, যারা টেলিভিশন চ্যানেল চালাতো, তাদের আর্থিক অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে গেল। আজকে প্রত্যেক সংবাদপত্র তো নিউ ইয়র্ক টাইমস এর মতো না। নিউ ইয়র্ক টাইমস আজকে যা ওদের পুরো 1 বছরের আয়, তার অর্ধেক ওরা তাদের পাঠকদের কাছ থেকে সাবস্ক্রিপশন পাচ্ছে, সবাই তো পাচ্ছে না। আমরা যারা সংবাদপত্র পড়ি, তুমি ধরো তোমার এই শ্রমিক বা প্রত্যয়, যখনই বলি যে এটা পে ওয়ালের পেছনে পয়সা দাও, সাবস্ক্রাইব করো, তুমি পাবে। অনেকে আমরা দিতে চাই, কারণ আজকে আমাদের মোবাইলে
আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লেখা পাচ্ছি বিনা পয়সা। কতটা সত্যি, কতটা মিথ্যে, কোনটা বিশ্বাস করব, কোনটা বিশ্বাস করব না, কোনটা গবেষণা করে লোকে লিখেছে, অনেক রিসার্চ করে লিখেছে, তার জন্য কি আমরা পয়সা দিতে রাজি আছি? আমরা বিনে পয়সায় যখন গান শুনতে পাচ্ছি, আমরা পয়সা দিয়ে কেন গান শুনি? আমি যখন বিনে পয়সায় একটা তথ্যচিত্র দেখতে পাচ্ছি, আমি পয়সা দেব কেন? এইটা, এবং আমাদের মাথার ভেতরে যে একটা ছিল যে আমরা ওষুধের জন্য কেন কত পয়সা দেবো বা কম পয়সা দেবো, আইপিআর, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এই যে বৌদ্ধিক সম্পত্তি কি এবং বৌদ্ধিক সম্পত্তির ওপরে অধিকার কার আছে, এই সব কিছু আজকে ইন্টারনেটের যুগে একদম বদলে গেছে। এবং সেই যে তীব্র গতিতে বদলেছে, আজও বদলাচ্ছে। আমি একটা খুব ছোট একটা উদাহরণ দিচ্ছি। বছর খানেক আগে আমি এই ইন্টারনেটে পড়ছিলাম, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ছিল। তার এক আত্মীয়া একটা বই লিখেছিল, মেরি ট্রাম্প, যে ওর পরিবার কিভাবে বিশ্বের সবচেয়ে একটা ভয়ানক একটা মানুষকে তৈরি করেছে, মানে প্রেসিডেন্টের কথা বলছে। তো আমি এদিক ওদিক ইন্টারনেটে অনেক তার সমীক্ষা পড়েছি, লেখা পড়েছি, দুটো এক্সট্রাক্ট, চারটে এক্সট্রাক্ট। একটা বইয়ের দোকানে আমি গেলাম, অনেক বেশ এই লকডাউনের পর, অনেক বছর পর আমি আমার বইয়ের দোকানে গেলাম, দেখলাম খুব ভালো লাগলো। একটা বইটা আমি ধরছি হাতে, কাগজটা আমার হাতে আছে। আমি তো বয়স্ক, আমি তো বরিষ্ঠ নাগরিক, তো আমার খুব ভালো লাগলো। তো আমি পকেট থেকে পয়সা বার করলে দেখলাম কত দাম, বলো 700 টাকা, 699 টাকা। তো আমি পয়সাটা দিয়ে দিলাম, ওরা বিল কেটে দিল। আমি বাড়িতে নিয়ে ধীরে সুস্থে পড়বো। দুদিন বা 3 দিন পর হোয়াটসঅ্যাপে পুরো বইটা পিডিএফ ফাইল একজন আমায় 3জন পাঠালো। আমি বোকা যে আমি একটা কাগজ ছোঁয়ার জন্য 700 টাকা খরচা করেছি, যখন বিনে পয়সা আমার এমনিতেও তো ইন্টারনেটের খরচা দিতে হচ্ছে, চলে এলো। তো এইটা একটা উদাহরণ দিলাম, এটা কিন্তু আগেও হতো। 100 টাকার ভেতরে একটা বই অত্যন্ত লোকপ্রিয়, জনপ্রিয় হয়ে যায়। 100টা চলচ্চিত্রের ভিতরে হয়তো 5টা খুব পপুলার হয়ে গেল, যেরকম আমরা আগে একটা সময় বলতাম বক্স অফিস হিট, যখন একটা অফিস ছিল যেখানে লোকে দাঁড়িয়ে টিকিট কিনতো। বা গান শুনছি, 100টা গানের ভেতরে হয়তো একটা বা 10টা গান খুব প্রিয় সবার হয়ে গেল। সেটা কোনটা হবে আমরা সবকটা গান না শুনলে আমরা জানবো না। এইগুলি আগে লোকেরা চুরি করতো, পাইরেসি, এটা আগেও হতো। কিন্তু ওই ইন্টারনেটের মাধ্যমে যেই গতিতে, যত তাড়াতাড়ি এবং যেভাবে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকের কাছে এটা বিতরণ করতে পারছি, এইটাই নতুন। The speed and the scale of distribution of content, including illegal and pirated content. স্যার, আমি যদি আপনার প্রিন্ট জার্নালিজম ক্যারিয়ারে আসি স্পেসিফিক্যালি, আপনি বিভিন্ন নিউজ পেপার বা ম্যাগাজিনের সাথে যুক্ত ছিলেন, লেখালেখি করেছেন এটসেট্রা। আপনি ইউ হ্যাড আ শর্ট স্টেন্ট অ্যাজ দ্য এডিটর অফ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি অলসো, যেটার ইন্টেনশন খুবই ডিফারেন্ট। ওটা হচ্ছে এসেনশিয়ালি ম্যাগাজিন যেখানে একাডেমিক আর পলিসি মেকারদের মধ্যে একটা ডায়ালগ হবে, and that is the express purpose with which that magazine has been going on for over so many years. I think since the 1950s, right? That's roughly the time it started. ভারতবর্ষের বয়স যত, ইকোনমিক এন্ড পলিটিক্যাল উইকলির বয়স তার মানে 1.5 বছর বা 2 বছর কম, 8 বছর বয়স। মাঝখানে একটা গ্যাপ হয়েছিল, যাই হোক। তো আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এডিটিং ফর ইপিডব্লিউ ভিজাভি আদার জবস? আমি অন্য কোনো পত্রিকার সম্পাদক হইনি। আমি গোটা 15 মাস ছিলাম ইকোনমিক এন্ড পলিটিক্যাল উইকলি সম্পাদক। আমার বউ, আমার মেয়ে অত্যন্ত দুঃখিত যে আমি আমাদের বাড়ি মানে দিল্লি, গুরগাঁও থাকতাম, আমাকে ছেড়ে আমি বোম্বে, দিল্লি করতে হতো। এই 15 মাস হলো এপ্রিল 2016 থেকে জুলাই 2017। আমায় কেন ছাড়তে হয়েছিল এটা আসলে সবাই জানে, এটা গোটা এটা সবাই জানে। একটা লেখা বেরিয়েছিল, ভারতবর্ষের খুব বড় একটা পুঁজিপতি, তার নাম সবাই চেনে তাকে,
মানে ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তির ভেতরে উনি একজন। তবে ইদানিং ওনাদের একটু শেয়ার বাজারে ওপর নিচ হয়েছে বলে একটু ওনার এই র্যাঙ্কিং একটু কমে গেছে। তো ওনার একটা কোম্পানির ওপরে আমার একটা লেখা বেরিয়েছিল। তো ওই লেখাটা প্রকাশ করার পরে ওয়েবসাইটে বেরিয়েছিল ইকোনমিক এন্ড পলিটিক্যাল উইকলি যারা প্রকাশক, যারা ট্রাস্টি, সমীক্ষা ট্রাস্ট, তারা আপনার যে আমাদের না বলে তুমি একটা উকিলের চিঠি জবাব দিয়েছিলে কেন। তো আমাকে ডাকা হয়েছিল দিল্লিতে ডাকা হয়েছিল। আমাকে বলা হলো যে আমরা অপছন্দ করছি, আমরা খুবই দুঃখিত তুমি এইভাবে ব্যবহার করেছো। আমি বললাম হ্যাঁ, আপনাদের অনুমতি আগে নেওয়া উচিত ছিল, তবে এখন যা হয়ে গেছে। আপনি আমায় ক্ষমা করে দিন, কিন্তু আমি এমন কিছু করিনি যে আমি আপনার পায়ে পড়তে হবে। তো আমাদের তখন সমীক্ষা ট্রাস্টের যিনি উনি এখনো চেয়ারম্যান আছেন, উনি বললেন যে দিস ইজ অ্যান অ্যাক্ট অফ গ্রেভ ইমপ্রপ্রাইটি, তার মানে খুব খারাপ একটা কাজ করেছো। আমি বললাম না, একটা টেকনিক্যাল এরর হয়েছে, যার জন্য আমি ক্ষমা চাইতে রাজি আছি। তো ওরা বলে দেখো, আমরা একটা সহ সম্পাদক নিয়ে আসছি, তুমি ভবিষ্যতে এই পত্রিকায় তোমার নিজের নামে লেখা লিখতে পারবে না। তুমি ইকোনমিক এন্ড পলিটিক্যাল উইকলির যে পরিবেশটা ছিল, যে ইথসটা ছিল, সেটা তুমি নষ্ট করে ফেলেছো। আর এই যে লেখাটা যেটা বেরিয়েছে, তুমি সঙ্গে সঙ্গে এই লেখাটাই ওয়েবসাইট থেকে নামিয়ে দাও, তোমার কলিগকে বলো, এবং যতক্ষণ এটা না নামছে, এটাকে মানে ওই এরার 404 না কি বলো তোমার, আমি ভুলে যাই, তুমি 403 something like that 403 an article is pulled down from a website, pull down, হ্যাঁ ঠিক। ততক্ষণ তুমি এই ঘরটা থেকে বেরোতে পারবে না। তখন আমি আমার ফোনে আমি বললাম আমার এক কলিগ, ফরওয়ার্ড কলিগ, বললাম যে এটা সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে দাও, এবং একবার ওটাকে নিচে নামিয়ে দেওয়া হলে আমায় একটা টেলিফোন করে জানাও। তো খুব বেশি সময় লাগেনি, 2-4 মিনিট লেগেছে। কতই আর সময় লাগে, আমাদের ব্যাকএন্ড তখন ওই ইপিডব্লিউর ব্যাকএন্ডটা ব্যাঙ্গালোরে, তো ওটা আর পাওয়া গেল না, নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পর আমি বললাম একটা কাগজ দিন আমাকে একটা কাগজ দিল, একটা সাদা কাগজ, ওতে আমি লিখে দিলাম যে সঙ্গে সঙ্গে আমি পদত্যাগ করছি, প্লিজ অ্যাকসেপ্ট মাই রেজিগনেশন উইথ ইমিডিয়েট এফেক্ট। তোরা মেনে নিন, আমি ছেড়ে দিলাম চাকরি। তারপরে আর অনেক কিছু হয়ে গেল, ওই কেসটা এখনো চলছে, মানহানির একটা মোকদ্দমা এখনো চলছে। সেটা সম্বন্ধে বলতে হয়তো আরো আধ ঘন্টা লাগবে। তবে লেখাটা যারা পড়তে চায় তারা পড়তে পারে, কারণ ওয়ার ওয়েবসাইটটা ওটা দ্বিতীয়বার রিপাবলিশ করেছিল, দ্বিতীয়বার প্রকাশ করেছিল। এবং এই যে পুঁজিপতির যে কোম্পানি, তাদের কিভাবে ওই সময়কার অর্থমন্ত্রী অরুণ জেটলি, যিনি আজ বেঁচে নেই, এবং ওই সময়কার যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন নির্মলা সীতারামন, ডিপার্টমেন্ট অফ কমার্সের মন্ত্রী ছিলেন, যিনি আজকে ভারতবর্ষের অর্থমন্ত্রী, তাদের আমি অনেকগুলো চিঠি লিখেছিলাম যে আপনি একটু আমায় বলবেন যে এই যে 500 কোটি টাকার উপরে যে একটা রিফান্ড, সীমা শুল্ক বলে, কাস্টমস ডিউটি রিফান্ড চাইছে, এটা মানে ধরো আয়কর বিভাগ কাছ থেকে তুমি মনে করো যে তুমি বেশি পয়সা দিয়েছো, বেশি ট্যাক্স দিয়েছো, তুমি একটা রিফান্ড চাইছো, তোমাকে আগে পয়সাটা দিতে হয়, তারপরে তুমি রিফান্ডটা পাবে। তো আমার প্রশ্নটা ছিল যে আপনারা আগে কি দেখেছেন ও পয়সাটা দিয়েছে কিনা, যে রিফান্ডটা আপনি প্রসেস করছেন অ্যাপ্লিকেশন। তো এইখানে এইসব ঝগড়াঝাটি হলো। তারপরে আমার অনেক কিছু হয়েছে, বদনাম করা হয়েছিল আমাকে, আমার সম্বন্ধে অনেক কিছু কথাবার্তা হয়েছে। তো সেই দিনের পরে আমি দিল্লি থেকে বম্বে ফিরে এলাম, আর আমি পদত্যাগ করেছি এবং সবাইকে জানালাম, আর বাস এখন ইতিহাস হয়ে গেছে। তবে লেখাটা তুমি পড়তে পারো, এবং সেই সময় আমি যা বললাম যে ওরা 100টা প্রায় বিভিন্ন লোকেরা লিখেছিল। আমি যেটা সবচেয়ে অবাক হয়ে গেছিলাম যে আমাকে সমর্থন করে, ইন মাই সাপোর্ট, কয়েকশো নাম করা লোক বলেছিল যে ইকোনমিক এন্ড পলিটিক্যাল উইকলি, সমীক্ষা ট্রাস্টেড আর ট্রাস্টি, তাদের এই ধরনের ব্যবহার করা উচিত হয়নি। অনেকগুলো চিঠি পত্র লেখা হয়েছিল। আমার সৌভাগ্য যে যারা আমাকে সমর্থন করেছিল তাদের ভেতরে নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেন, অ্যাঙ্গাস,
আরো অনেকে 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 কয়েকশো লোক। আমার ভাগ্যই ভালো যে এরা পাবলিকলি আমাকে সমর্থন করেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন খুব নামকরা মানে দার্শনিক, লিঙ্গুইস্ট, কমেন্টেটর প্রফেসর নোম চমস্কি, উনিও আমায় সমর্থন করেছেন। আমার ভাগ্য ভালো, আমার সৌভাগ্য ভালো যে এরা আমাকে সমর্থন করেছে। 4 বছরের ওপর হয়ে গেছে। এটা নিয়ে একটা ছোটখাটো বই হয়তো আমি লিখবো একদিন। আচ্ছা, বা একটা বইয়ের ভেতরে একটা গল্প থাকবে। really অনেক waiting for that. তো আমি খুব লম্বা জবাব দিলাম তোমাকে। তোমার খুব ছোট প্রশ্ন ছিল সৃঞ্জয়, খুব লম্বা জবাব দিলাম। তো স্যার একটা ফলো আপ টু দিস কোয়েশ্চেন অনলি, আপনি যে এই রিসার্চ করেন, এনি ইনভেস্টিগেটিভ জার্নালিজম পিস যেখানে আপনি আনকভার করছেন ক্রোনি ক্যাপিটালিজম এন্ড দ্য নেক্সাস বিটুইন বিগ বিজনেস এন্ড গভর্নমেন্টস, তো এইটাই আপনারা রিসার্চ প্রসেস কি ফলো করেন? দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ ইট। আরেকটা হচ্ছে আপনি আগে উইদিন অ্যান ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এরকম রিসার্চ করেছেন, এরকম আর্টিকেল পাবলিশ করেছেন, which has its constraints as we could see with EPW. In today's Substack era, where you directly have a relationship between a journalist and their end user, who is the reader, এই প্রবলেমটা কি টু সাম এক্সটেন্ট মিনিমাইজ হবে, যেটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে অনেক কটা লিমিটেশন চলে আসছে? হ্যাঁ এবং না, ইয়েস এন্ড নো, নেস এন্ড ইয়ো। একটা বড় সংস্থার অনেক বেশি রিসোর্সেস থাকে, পয়সা, লোক, তাদের সংশোধন, তাদের মানে পয়সা, মানুষ, তাদের সাহায্য অনেক বেশি। আমি একজন স্বাধীন সাংবাদিক, আমি খুব কষ্ট করে গোটা 5-6 জন লোককে আমি মাসে মাইনে দিই, তারা আমায় সাহায্য করে। একটা বড় বড় সংস্থায় অনেক লোক থাকে, এক একটা ফ্যাক্ট, এক একটা তথ্যকে চেক করার জন্য 10টা লোক পাচ্ছে, এই এক। দ্বিতীয় হলো, একটা বড় সংস্থা হলে তার একটা বিশ্বাসনীয়তা, একটা ক্রেডিবিলিটি লোকে বলে। তবে সেই বড় সংস্থারও অনেক ধরো কনস্ট্রেন্টস থাকে। তার মালিক, তাদের মালিক পয়সাটা কোথা থেকে আসছে? সবাই কি নিউ ইয়র্ক টাইমসের যে পরিবার, নিউ ইয়র্ক টাইমসের মালিক তাদের মতো? তারা উদার, তারা চায় না ঠিক আছে বিজ্ঞাপন পেলে ভালো, আমরা সত্য কি আমরা সেটাই আগে, বিজ্ঞাপন এলে ভালো, না এলে আমরা বেঁচে থাকবো, আমাকে কেউ মারতে পারবে না, আমাকে শেষ করে ফেলতে পারবে না। তো যারা মালিক, সংবাদপত্র বা গণমাধ্যমের যে সংস্থার মালিক, তাদের অ্যাটিটিউড কি, তাদের ব্যবহার কি, তাদের মানসিকতা কি, এইটা একটা ব্যাপার। তাদের পয়সাটা কোথা থেকে আসছে, কাদের উপর, তারা কি বিজ্ঞাপনের উপর নির্ভর করে? যে বড় বড় বেশিরভাগ গণমাধ্যমের সংস্থা, তাদের খুব একটা বড় অংশ বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন যারা দিচ্ছে, সেটা সরকার হোক বা প্রাইভেট কোনো কোম্পানি হোক, তারা কি চায়? তারা কি, যদি কোকোকোলা তোমার সবচেয়ে বেশি বড় বিজ্ঞাপন দাতা হয়, তুমি কি কোকোকোলার মানে টানা কোকোকোলা কেন খারাপ, শরীর পক্ষে খারাপ, কোকোকোলা কেউ না লিখতে পারবে? এই আমি একটা খুব মানে একটা সামান্য একটা উদাহরণ দিলাম। একজন স্বাধীন মানুষের কাছে সেই ধরনের হয়তো চাপ নেই, কিন্তু আমাদের আজকের পরিবেশে, আজকের অবস্থায় যে কাজ করার যে রিসোর্সেস দরকার, যে পয়সা কড়ি দরকার, টাকা কড়ি দরকার, মানুষ দরকার, এক একটা জায়গায় যাওয়ার জন্য যে খরচা দরকার, তার অভাব, এবং লোকেরা আজকে ভয় পাচ্ছে দিতে। আমি একটা উদাহরণ তোমায় একটু আগেই দিলাম, দৈনিক ভাস্কর একটা সিরিজ করলো, একটা ধারাবাহিক করলো গঙ্গার উপরে যে মৃতদেহ সব আসছে। বললাম 20 জন সাংবাদিক 17টা জেলায় ঘুরেছে, দিনের পর দিন, মানে সপ্তাহের পর সপ্তাহ, তারপরে একটা সিরিজ ছবি তুলেছে, গবেষণা করেছে, 10টা লোকের সঙ্গে কথা বলেছে প্রত্যেক। তার যে বিশ্বাসনীয়তা আছে এবং তার যে ক্রেডিবিলিটি আছে, সে যত ডিপ রিসার্চ করতে পারবে, সেটা আমি একটা মানুষ কি করতে পারতাম? আনলেস কেউ আমাকে বলে, এই দেখো
এই কোটি কোটি টাকা আছে তোমার, তোমার ব্যাংকের খাতায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তুমি এটা নিয়ে গবেষণা করো। আজকে এই ধরনের লেখা লিখতে যা খরচা হয় মানুষের উপরে, যাতায়াতের খরচা, থাকা খাওয়ার খরচা, সেটা অত সহজ না। যারা বিজ্ঞাপনের উপর নির্ভর করছে না, যারা সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভর করছে না, খালি তোমার আমার, আমরা যেটা বলি ক্রাউড ফান্ডিং, যারা আমার পাঠক তারাই দান করবে, তাই তাদের যে পয়সাটি তা দিয়ে আমরা করবো। এইটা একটা নতুন মডেল। আমরা দেখছি অনেকগুলো পোর্টাল, এরকম 10-12টা নতুন পোর্টাল এসছে। একটা সংস্থাও আছে IPSMF, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড পাবলিক লিমিটেড মিডিয়া ফাউন্ডেশন, ওয়ার যেরকম, ক্যারাভ্যান যেরকম, নিউজ লন্ড্রি, নিউজ মিনিট, এরকম অনেকগুলো আছে এবং বিভিন্ন ভাষায় আরো, যেমন ভারতবর্ষে এরকম খুব কম করে 50-60টা। কিন্তু আবার আমরা দেখছি উত্তরপ্রদেশের নির্বাচনের আগে ভারত সমাচার, বিজেশ মিশ্রা, ওই দৈনিক জাগরণের উপরে খালি ইনকাম ট্যাক্স পেড হয়নি, ওদের উপরে হয়েছে। আমরা কমেডিয়ানদের উপরে দেখছি, তাদের they are not being tolerated. তো পরিবেশটা বদলে গেছে অনেকটা। So these are in brief the advantages and disadvantages of being an independent journalist. এবং দেখো, বিশ্বের বেশিরভাগ দেশেই একটা জোট আছে, যারা পুঁজিপতি এবং যারা রাজনৈতিক দলের নেতা, যারা ক্ষমতায় আছে, যারা সরকারের নেতৃত্বে আছে, শীর্ষে আছে, প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রপতি। এই নেক্সাসটা কিন্তু অনেকদিন আমাদের দেশে অনেক বদলে গেছে। এখনো আমাদের নির্বাচনের ব্যবস্থা, এখন ওতে ওই যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা থাকা দরকার সেটা নেই। এখনো কালো টাকার ব্যবহার হয় প্রচুর পরিমাণে। এবং আমাদের আজকে নেই আমাদের সঙ্গে, আমাদের এর আগে যিনি অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি, যে ইলেকট্রাল বন্ডের তারা আমরা জানি না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানে কে কত পয়সা দিচ্ছে এবং সেই পয়সাটা কোথায় গিয়ে পড়ছে শেষ পর্যন্ত সেটা ওরাই জানে। তো অন্যান্য দেশে, কথা দেশ না, অনেক দেশে আমাদের চেয়েও হয়তো খারাপ অবস্থা, কিন্তু ধরো মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পকে কে কত পয়সা দিচ্ছে, সে একটা ভাষণ দিল একটা বড় একটা হোটেলে, প্রত্যেক ডিনারের জন্য লোকে মোটা টাকা দিতে হচ্ছে, সে কে কতটা টাকা দিচ্ছে একটা জায়গায় সব কিন্তু লোকেরা পায়। কিন্তু আমাদের দেশে অনেক কিছু পাবলিক নয়, সেই জন্যে it is not just a nexus between businessmen and those in power. So it's মানে পুরো আমাদের ব্যবস্থাটা, মানে আমাদের দেশের যে ভ্রষ্টাচার, যেটা দুর্নীতি, যেটা এক একটা কেলেঙ্কারি কোথা থেকে শুরু হচ্ছে, সে গঙ্গোত্রীটা কোথায়, এইখানে। দিস ইজ দ্য ওয়ে। আর আজকে আমরা ওই যে ক্রোনি পুঁজিবাদের কথা বলি, যে এটা সত্যি পুঁজিবাদ নয়। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাদের সবকিছু মানে সরকার সাহায্য করছে, তার একটু আগে আমরা এগিয়ে গেছি, যেটাকে বলা হয় অলিগার্কি। কয়েকজন পুঁজিপতিরা খুব বেশি তারা সুবিধে পাচ্ছে, সরকার তাদের সাহায্য করছে। পুরো আমাদের নিয়ন্ত্রণ করার জন্য যে সংস্থাটা আছে, রেগুলেটরি এজেন্সি, ওরা ক্যাপচার করে ফেলেছে, তারা ওদের কবজায় আছে। এইটা আমরা নতুন দেখছি। এবং এই যে 2-3 জন ব্যক্তির কথা বলছি, তাদের নাম সবাই জানে ভারতবর্ষে। এবং যেটা নতুন দেখছি, যে তাদের সাহায্য করার জন্য, তাদের খুশি করার জন্য অন্যান্য বড় বড় পুঁজিপতিদের অবস্থাটা খারাপ হচ্ছে। এটা আমরা টেলিকম সেক্টরে দেখছি এবং দূরসঞ্চার এই দেখেছি। আর এটা আগেও হয়তো ছিল, ধীরুভাই আম্বানির সময় অন্ত ছিল, কিন্তু এটা আমরা আর একটা নতুন রূপ পাওয়া দিচ্ছি। এবং আজকে যারা এই সবচেয়ে বড় পুঁজিপতি, ধরো আম্বানি সাহেবের কথা, মুকেশ আম্বানি ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তি, এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, তিনি আজকে একটা খুব বড় গণমাধ্যম সংস্থারও শীর্ষে আছেন। মানে the Reliance Industries Limited is also the head of the Network 18 group, যেটা it is one of the biggest media groups, এটা বিভিন্ন ভাষায় ভারতবর্ষের অনেক পোর্টাল, টেলিভিশন চ্যানেল ইত্যাদি ইত্যাদি, তাদের মালিকানা তো
উনি নিয়ন্ত্রণ করছেন। So the nexus between business and politics has to be linked with the way the mass media, the ownership of the mass media. I mean, in the past also, there used to be this nexus is মানে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সময় থেকে তখন বলা হতো জুট অ্যান্ড স্টিল প্রেস। তখন জেন ডালমিয়া পরিবারদের কলকাতার বাইরে নিউ সেন্ট্রাল জুট মিলস ছিল। স্টিল, যিনি ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপটাকে স্থাপন করেছিলেন, রামনাথ গোয়েঙ্কা, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বার্নপুরে কিনতে চেয়েছিলেন। আমাদের টাইমস অফ ইন্ডিয়া স্টেটসম্যানের একটা সময় একটা ছোট অংশ টাটা স্টিলের কিছু শেয়ার ছিল। এইসব তো এই যে ইন্ডাস্ট্রি অ্যান্ড পলিটিক্স অ্যান্ড দ্য মিডিয়া, এদের ভেতরে যে লিঙ্কেজেস, যে জোট, এটা আগেও ছিল। 90-এর দশক আমরা একটা নতুন দেখলাম, যখন গণমাধ্যম থেকে প্রচুর পয়সা, যারা গণমাধ্যম থেকে খবরের কাগজ বিক্রি করে তারা অন্যান্য ক্ষেত্রে চলে গেল। ফোর্থ এস্টেট অ্যাজ রিয়েল এস্টেট, কেউ কয়লা খনন করছে, কেউ বিদ্যুৎ উৎপাদনের জন্য কারখানা পাঠাচ্ছে, পাওয়ার প্লান্ট করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক উদাহরণ তুমি। তো আমরা 1991 এর ইকোনমিক লিবারালাইজেশন নিয়ে বারবার আসছি। এবার যেটা আমরা দেখেছি যে 1991 থেকে এই যে মডার্ন টেকনোলজির সাথে সাথে মিডিয়া ল্যান্ডস্কেপটা কমপ্লিটলি পাল্টে গেছে আপনি বললেন। তার একটা নেগেটিভ এফেক্ট সেটা দেখা যাচ্ছে আজকাল, সেটা হলো ফেক নিউজের প্রলিফারেশন। সেটা নিয়ে আপনি শুরুর দিকে হিন্টও করেছিলেন। এবার এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই যে এত বিপুলভাবে ফেক নিউজ ছড়াচ্ছে এবং এই যে প্রাইভেট প্লেয়ার্সদের সঙ্গে গভর্নমেন্টের নেক্সাসটা ডেলিবারেটলি কিছু পার্টিকুলার ন্যারেটিভ পুশ করছে ফেক নিউজের মাধ্যমে, এটা থামানো কি করে যায় বলে আপনার মনে হয়? যে দুটো অ্যাসপেক্ট আমি দেখতে পাচ্ছি এখানে, সেটা হলো যদি আপনি এই ফেক নিউজের প্রলিফারেশন থামাতে এই প্রাইভেট প্লেয়ার বা গভর্নমেন্ট কি একটা সুপারভাইজারি রোলে দেখেন, তাহলে কিন্তু সেই গভর্নমেন্ট বা প্রাইভেট প্লেয়ারকে অনেক বেশি পাওয়ার দেওয়া হচ্ছে, যেটা ওরা খুব খারাপ কাজে লাগাতে পারে। আবার অন্য অবশ্যই থেকে যদি আপনি কিছুই না করেন, তাহলে এই যে ফেক নিউজ এই বিপুলভাবে প্রলিফারেট করছে, সেটা আমাদের পোলাইটির জন্য খুব ক্ষতিকারক। তো এই যে একটা ডাইকোটমি বা কন্ট্রাডিকশন চলে আসছে, কি করবেন সেটা নিয়ে, সেই ব্যাপারটা নিয়ে আপনার কি মত? এই নিয়ে আসলে জানো, আমি একটা বই লিখেছি, ওটা প্রথমে ইংরেজি এবং হিন্দিতে বেরিয়েছিল, দ্য রিয়েল ফেস অফ ফেসবুক ইন ইন্ডিয়া, হাউ the social media has become a propaganda weapon and disseminator of disinformation. ওটা একই সঙ্গে এপ্রিল 2019-এ ইংরেজি এবং হিন্দিতে বেরিয়েছিল, তারপরে ওটাকে মারাঠিতে অনুবাদ করা হয়েছে এবং এই 2021-এর ফেব্রুয়ারি মাসে ওটা বাংলায় এটা প্রকাশ করা হয়েছে। গুরু চণ্ডালী বইটা নতুন করে লিখেছে অর্ক দেব। তো এতে আমরা খুব অনেকগুলো উদাহরণ দিয়ে দেখিয়েছি যে কিভাবে এই যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করা হচ্ছে। একটা উদাহরণ তোমায় দিই, আজকে ভারতবর্ষে প্রত্যেক 7 জনের ভেতর, 7 জন নাগরিকের ভেতরে একজন মুসলমান। ইন্দোনেশিয়া ছাড়া বিশ্বের এমন কোনো দেশ নেই যে আরো বেশি মুসলমান আছে। কিন্তু হ্যাঁ, সংখ্যার দিক থেকে অ্যাবসলিউটলি। তবে যেই ধরনের, যেটা ইংরেজিতে বলা হয় ইসলামোফোবিয়া, যে মুসলমানদের পুরোপুরি ওদের বিরুদ্ধে লোকেরা, ওদের মানে একটা চিন্তাধারা মানুষের, এটা কিন্তু আগে আমরা দেখিনি এবং এর পিছনে সোশ্যাল মিডিয়া, ফেক নিউজের খুব বড় একটা ভূমিকা। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। এটা আজ না, বেশ অনেক বছর ধরে চলে। 4-5 বছর আগে আমার একজন অল্প বয়সী ছেলে, আমার সে আমাকে মেসোমশা করে, আমার স্ত্রীর দিদির ছেলে, তো আমাকে মশাজি বলে, মেসোমশাই। ও বলে, জানো আমি শুনেছি যে প্রত্যেক মুসলমান সন্ত্রাসবাদী নয়, কিন্তু প্রত্যেক সন্ত্রাসবাদী প্রত্যেক
সন্ত্রাসবাদী মুসলমান। Not every Muslim is a terrorist, but every terrorist is a Muslim. তাই বললাম কে তোমায় এই ধরনের কথা বলেছে? এই যে হোয়াটসঅ্যাপে এসেছি, আসলে যেটা খুব নাম করা যে টেলিভিশন সঞ্চালক রবিশ কুমার বারবার বলে, ভারতবর্ষের যুবক যুবতীদের ভেতরে এক খুব বড় অংশ, তারা, তুমি সৌমিক, এই সৃঞ্জয় যে IIM এ পড়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, বা প্রত্যয়, তাদের মতো তাদের সুযোগ তারা পায়নি, তারা সুবিধা পায়নি যে একটা ভালো একটা শিক্ষা সংস্থায়, একটা ভালো স্কুলে বা একটা কলেজে বা একটা বিশ্ববিদ্যালয়ে পড়া। যেই কথাটা রবিশ যে ফ্রেম যে শব্দ দুটো ব্যবহার করে একসঙ্গে, তাদের শিক্ষা হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে হয়েছে, এবং হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে ঘৃণা ভরা ভুয়ো খবর, মিথ্যে খবর, অর্ধসত্য খবর, মানে একদম filled with hatred. ভারতবর্ষে লাস্ট কয়েক বছরে মব লিঞ্চিং হয়েছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 80 বছর আগে, 85 বছর আগে যে আফ্রিকান আমেরিকানদের কিভাবে মেরে ফেলা হতো, রেশিয়াল ভায়োলেন্স, কু ক্লাক্স ক্ল্যান। আমাদের দেশে আমরা অন্যভাবে দেখছি সেটা। তবে প্রায় যে কটা মব লিঞ্চিং হয়েছে এবং যাদের হত্যা করে ফেলা হয়েছে পুরো লোকজন, তাদের ভেতরে প্রায় সবাই মুসলমান। প্রত্যেক হত্যার পেছনে একটা হোয়াটসঅ্যাপের মেসেজ। এটা নিয়ে একটা খুব বড় একটা বিবাদ চলছে। এই বিষয় নিয়ে আলাদা একটা তোমরা ডিসকাশন করতে পারো। ওরা বলছে এন্ড টু এন্ড ইনক্রিপশন, এটা ভালো না মন্দ? তুমি পেগাসাস এবং হোয়াটসঅ্যাপ নিয়ে আলাদা একটা করতে পারো। আমার ফোনে পেগাসাস ঢুকে দিয়েছিল এরা, সেটা নিয়ে তুমি আরো একটা দিন করতে পারো। তবে একজন বাঙালি প্রবাসী মজদুর রাজস্থানে, তাকে মেরে ফেলা হলো এবং ভিডিও তোলা হলো যে কিভাবে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলে। সেই লোকটা আজকে জেলে। কিন্তু এই যে ভিডিওটা যেভাবে বিতরণ করা হলো, সবাই আশ্চর্য করে। পুলিশ যখন জানতে চাইছে যে কে করেছে এটা, কে তুলেছে এটা, হু ইজ দি অ্যাক্সেসরি টু দ্য ক্রাইম, হোয়াটসঅ্যাপ হলো আমরা তো জানি না। এটা এন্ড টু এন্ড এনক্রিপশন। কে তৈরি করেছে, কে বিতরণ করেছে, আমাদের যে 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 প্রযুক্তিটা আছে, তো সেটা কিন্তু আমাদের সেই মানে প্রাইভেসির জন্য আমরা আমাদের নিজেরাই জানি না। যদি আপনাদের জানাতে হয় তাহলে পুরো টেকনোলজিকে আমাদের ফেলে দিতে হবে। ট্রেসেবিলিটি যে ফ্যাক্টরটা, ট্রেসেবিলিটিটা এনক্রিপশনের সাথে কন্ট্রাডিকশন করে। অ্যাবসলিউটলি। তোমার ফোনটা যতক্ষণ পুলিশের হাতে আসছে না এবং ওর প্রত্যেকটা ছবি তুলতে পারছে, যেমন এই অর্ণব গোস্বামীর কেসে একটা হয়েছিল, তারপরে আরো বড় প্রশ্ন হচ্ছে যে এটা কি ইজ দিস পারমিসিবল ইন আ কোর্ট অফ ল আন্ডার দ্য এভিডেন্স অ্যাক্ট? তো এই নিয়ে আরো অনেকগুলো তোমাকে উদাহরণ আমি দিতে পারি। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট যখন ছিলেন, তিনি নিজেই বলেছেন। সবকিছু আজকে ইউটিউবে আছে, তুমি দেখতে পারবে যে কিভাবে মিথ্যা খবর, ভুয়ো খবর তার বিতরণ হয়েছে। এবং আজকে যেটা আমরা জানি, যারা দক্ষিণপন্থী রাজনীতি করে এবং যারা আজকে প্রধানমন্ত্রীকে ফলো করে, আমরা নতুন অনেকগুলো শব্দ তৈরি হয়ে গেছে তো, আনফ্রেন্ড, আনফলো, তারা আজকে। আর আরেকটা যেটা প্রশ্ন করা হয়েছিল, যেটা নিয়ে তুমি তো খুব লম্বা প্রশ্ন করলে সৌমিক, আজকে বিশ্বের কয়েকটা বহুরাষ্ট্র সংস্থা, যারা তাদের লক্ষণ হলো তারা মুনাফা বানাবে, তারা মুনাফাটা যত বেশি নিতে পারে, প্রফিট ম্যাক্সিমাইজেশন, বাজারের যতটা পারে, তাদের মুনাফা, তাদের তুমি চেনো, সবাই চেনে। ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম, অ্যালফাবেট মানে কি গুগলের কতগুলো আলাদা আলাদা সেবা আছে, ইউটিউব, এবং দূরভাষ যন্ত্রের যে অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েড, তারও মালিক একই, একই মালিক, মালিকানা এক। তারপরে অ্যামাজন আসছে, তোমার মাইক্রোসফট আসছে, অ্যাপল আসছে, চীনে একটা সময় বড় বড় কিছু ছিল, তাদের দুরবস্থা আজকাল, জ্যাকমার যেরকম দুরবস্থা, নেটফ্লিক্স, এই কিছু কয়েকটা সংস্থা তারা একদম মোনোপোলাইজ করে ফেলছে। খালি তুমি কি দেখছো বা কি শুনছো বা কার সঙ্গে দেখা করছো, তোমার কি ধরনের খাবার পছন্দ করো, তুমি কি ধরনের গান পছন্দ করো, মানে চলচ্চিত্রে কোন অভিনেতাকে তুমি পছন্দ করো বা অভিনেত্রীকে পছন্দ করো, খালি তা না, তোমার ব্যবহার, তোমার বিচারধারা, তোমার রাজনীতি, সবকিছু আজকে এরা ট্যাপ করছে, খবরটা সংগ্রহ করছে। বিগ ডেটা। মার্কিন যুক্তরাষ্ট্রের খুব নাম করা একজন অধ্যাপক শোসানা জুবফ, তারা উনি লিখেছেন The Age of Surveillance Capitalism, পুরো বিশ্বের ভবিষ্যতের কথা। এবং তোমাদের দর্শকের ভেতরে যারা সুযোগ পায়নি তারা নেটফ্লিক্সে একটা তথ্যচিত্র দেখতে পারে, আমার যতদূর মনে হয় 1.5 ঘন্টা, দ্য সোশ্যাল ডাইলেমা। এটা খুব অদ্ভুত জিনিস, অসাধারণ ডকুমেন্টারি, যে যারা ড্রাগস বিক্রি করে, ড্রাগ সেলার্স, যারা লোকেদের নেশার কবজায় নিয়ে আসে, এবং এই সোশ্যাল মিডিয়া, তারা তাদের কনজিউমার বা উপভোক্তাকে একটা অন্য শব্দ দিয়ে বলে, কল দেম ইউজার্স, যারা ব্যবহার করে। You are a social media user. You are a user of drugs, of cigarettes, of alcohol, of ganja, of charas, cocaine, etc., etc. এইটাই হলো বিশ্বের পুরো সমাজ, এবং সঙ্গে সমাজ মানে অর্থনীতি, রাজনীতি সবকিছু জুড়ে আছে। যে অসাধারণ একটা পরিবর্তন হয়েছে, তার প্রভাব আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি। আজকে বিশ্বের হয়তো 700 কোটি মানুষের ভেতরে আজকে আমি বলতে পারি অর্ধেকের বেশি, প্রায় 60% মানুষ, অনেকে বলে আরো বেশি, একবার না একবার ইন্টারনেট বা ইন্টারনেটের লিঙ্কড যা যা জিনিসপত্র, ইন্টারনেট অফ থিংস, তাদের একবার না একবার ব্যবহার করতে হচ্ছে। তার মানে কচি শিশু থেকে অত্যন্ত বৃদ্ধ মানুষ, ওই অল্প 33% বা 30% মানুষ এখন বাকি রয়ে গেছে যারা এখনো ইন্টারনেট ব্যবহার করেনি। এটা পুরো বিশ্বের কথা বলছি। আর যারা ব্যবহার করছে না, কিন্তু তাদেরও কিন্তু তাদের উপরে, তাদের জীবনের উপরে কিন্তু একটা প্রভাব পড়ছে। একটা খুব গরিব মানুষ যার কাছে আজকে মোবাইল ফোনও নেই, তাকে একটা আধার কার্ড তৈরি করতে হচ্ছে, তার ব্যাংকের খাতা মানে খুলতে গেলে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে তার একটা হয়তো জায়গায় গিয়ে একটা বলতে হবে যে খুলে দাও। তো impact of the internet on human society is huge and profound. ঠিক আছে, অনেক কিছু আমরা শিখে গেছি, অনেক কিছু আজকে আমাদের টেলিফোন নম্বর মনে করতে হয় না, লোকেদের জন্মদিন কি করতে হয় না, তার কিন্তু আরেকটা দিকও আছে, এবং সেই দিকটা খুবই ভয়ানক দিক, সেটাও আজকে সাধারণ মানুষের বোঝা দরকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অন্তত ছোট্ট একটা ফলো আপ কোশ্চেন আমার, আমরা বারবার যে থিমটায় টাচ করছি সেটা হচ্ছে মিডিয়া কনসেন্ট্রেশন অন ভেরি ফিউ হ্যান্ডস। তো আপনি যেটা বলেছিলেন যে পোস্ট 90s আমরা দেখেছি যে স্টেট মনোপলি থেকে মিডিয়া বেরিয়ে এসেছিল, প্রচুর প্রাইভেট প্লেয়ার হয়েছিল, কিন্তু তার সাথে সাথে সৌমিক এখন এটা ইন্টারন্যাশনাল মনোপলিস হয়ে গেছে। এবং আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেনের সরকারে যে মহিলাকে, লীনা খান, মানে অফ পাকিস্তানি অরিজিন, তিনি আজকে এফটিসি, ফেডারেল ট্রেড কমিশনের উনি হেড, একদম শীর্ষে আছেন। এবং আমরা দেখছি অস্ট্রেলিয়ায় কি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কি হচ্ছে, জার্মানিতে কি হচ্ছে। ইউ অলসো সিইং আ ব্লো ব্যাক, যে আমরা চাই না এই ধরনের মনোপলি, চাই না, এটা হলো সাধারণ মানুষের পক্ষে ভালো না। হ্যাঁ, তুমি বলো, তোমার প্রশ্নটা শেষ করো, আমি মাঝখানে তোমাকে ইন্টারাপ্ট করলাম।
না, আমার প্রশ্নটা সেটা নিয়েই ছিল যে আমি 1970s আমরা দেখেছি নোয়াম চমস্কি ম্যানুফ্যাকচারিং কনসেন্টে সেম ব্যাপারটা নিয়ে হিন্ট করেছিলেন যে এই প্রাইভেট ফ্রি মার্কেটে প্রাইভেট প্লেয়ারদের যে মনোপলি, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বললেন যে 4টে বা 5টা মিডিয়া কোম্পানি পুরো মিডিয়া ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব চ্যানেল থেকে শুরু করে সবকিছু কন্ট্রোল করে। ফ্যাং, তারপর ধরুন এটা তোমার ভালো লাগে, এটা শুনেছো? ফেসবুক, অ্যাপল, অ্যামাজন, নেটফ্লিক্স, গুগল। ওটা তুমি জিটা বাদ দিয়ে আরেকটা এ ঢুকিয়ে দিতে পারো, আরো দুটো এ ঢুকিয়ে দিতে পারো, এ ফর অ্যালফাবেট, এ ফর আলিবাবা। ঠিক আছে, বলো এবার। সরি সৌমিক, তোমায় বারবার আমি ইন্টারাপ্ট করছি। না, ফ্যাং যেমন পুরো সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করে, ঠিক তেমনি কমকাস্ট, AT&T এরকম খুব কম কয়েকটা কর্পোরেশন, ফক্স কর্পোরেশন, এরকম খুব কম কয়েকটা কর্পোরেশন পুরো মিডিয়া চ্যানেল থেকে শুরু করে সব খবরের কাগজ কন্ট্রোল করে। বড় বড় পুঁজিপতিরা এখন খবরের কাগজ কিনে নিচ্ছে এবং তাদের লাইনেই সেই খবরের কাগজে খবর হচ্ছে। এটা আমরা ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি। যেমন জেফ বেজোস, অ্যামাজনের যে মালিক, সে তো ওয়াশিংটন পোস্ট। এই ব্যাপারটা আমরা ভারতেও দেখেছি, যেমন মুকেশ আম্বানি নেটওয়ার্ক 18 কর্ণধার। ভারতেও এই প্রাইভেট প্লেয়ারদের মনোপলিটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই ব্যাপারে আপনি কি কতটা হোপফুল বা কতটা পেসিমিস্টিক ফিউচারের জন্য? এইটা কি ফ্রি মার্কেটের একটা স্টেট বলতে পারেন যে শুরু হচ্ছে প্রচুর চয়েস থেকে বা প্রচুর? আমি তোমায় এটা একটু আগেও বললাম, আবার বলছি। ভারতীয় উনি একজন মানে অর্জুন আপ্পাদুরাই, উনি বললেন এখন আমাদের নতুন ভাবে দেখতে হবে, এটাকে বলে মিডিয়া স্কেল। মার্কস যেটা বলেছিল বেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার, অনেক কিছু বদলে গেছে। তোমায় একটু আগে যেটা আমি বললাম যে অস্ট্রেলিয়ায় কি হচ্ছে, জোর করতে হলো ওদের দেশের যারা সাংসদ আইন করলো যে আজকে গুগল পয়সা দিচ্ছে অস্ট্রেলিয়ার সংবাদপত্রে, ওয়েবসাইটসে যারা তথ্য সংগ্রহ করছে, যারা খবর জোগাড় করছে তাদের। কারণ তাদের মতামত হলো, দেখো আমরা কিন্তু খবরটা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমরা সাংবাদিকদের মাইনে দিচ্ছি, আমরা যে ফটো তুলছে ফটোগ্রাফারদের, ভিডিওগ্রাফারদের পয়সা দিচ্ছি, যারা রিসার্চ করছে তাদের পয়সা দিচ্ছি, যারা গ্রাফিক্স তৈরি করছে তাদের পয়সা দিচ্ছি। আমরা সবকিছু তৈরি করার পর তুমি ওটাকে বিতরণ করছো, কিন্তু বিজ্ঞাপন যেটা আসছে তুমি তো বেশিরভাগ বিজ্ঞাপন নিয়ে যাচ্ছ, প্রায় 80%, 90% বিজ্ঞাপন তুমি নিচ্ছ, আমাদের কিছুই বাকি রইল না। এটা হওয়া উচিত না, ইট ইজ আনফেয়ার। তো এই নিয়ে যখন অস্ট্রেলিয়ান পার্লামেন্ট আনলো, আস্তে আস্তে আমরা দেখলাম প্রথমে গুগল শাসালো যে আমরা বেরিয়ে যাবো, যা হচ্ছে করো। তারপরে আমরা দেখছি আস্তে আস্তে ওদের আলাদা আলাদা একটা সমঝোতা হয়েছে, একটা এগ্রিমেন্ট হচ্ছে, কন্ট্রাক্ট হচ্ছে বড় বড় রুপার্ট মার্ডকের কোম্পানিগুলোর সঙ্গে, সিডনি মর্নিং হেরাল্ড, এই ধরনের পত্রিকার সঙ্গে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখছি যে লিনা খান ফেডারেল ট্রেড কমিশনের কথা বলছি, আর আমরা দেখছি যে বিভিন্ন এই ধরনের ইনভেস্টিগেশন চলছে। এর আগে মাইক্রোসফট, গুগল, ফেসবুক, এদের নিয়ে অনেক কিছু মতামত লোকেরা প্রকাশ করেছে। তুমি লিনা খানের পেপার যদি পড়ো, যে অ্যাপল কি ধরনের মনোপলি, অদ্ভুত। বা অ্যামাজন, না ওনার পেপারটা ছিল উনি যখন when she was a lawyer, teacher, professor of law, উনি অ্যামাজনের সম্বন্ধে একটা কেস স্টাডি করেছেন এবং পুরি দেখলেন যে প্রতিদ্বন্দ্বিতা বা কম্পিটিশনের যে আইন ছিল বা নিয়ম ছিল বা অধিনিয়ম ছিল, স্ট্যান্ডার্ড অয়েলকে ভেঙে ফেলতে হবে। গ্রাহাম বেলের কোম্পানি AT&T, ওটাকে আলাদা আলাদা করতে হলো এবং ছোট ছোট এক একটা অংশ তারা একজন আরেকজনের সঙ্গে তাদের একটা কম্পিটিশন। এখন প্রশ্ন হলো, এবং এইটা নিয়ে প্রশ্ন, এটা এখনো হয়নি, কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন রিপাবলিকানস এন্ড ডেমোক্র্যাটস, ওরা বলছে যে why should Facebook have WhatsApp or Instagram? এটা মনোপলি, এটা হওয়া উচিত না, এটা আলাদা করো, let them compete with each other. এখন কি হবে বা হবে না, এটা এখনো বা কত তাড়াতাড়ি হবে,
এই নিয়ে ভবিষ্যতে কি হবে বা হবে না ভবিষ্যৎবাণী করা একটু মুশকিল। তবে আমাদের দেশে ভারতবর্ষে কিন্তু পুরো পরিবেশটা কিন্তু আলাদা। সরকারের এই যে সংস্থা, এই যে ভারতীয় জনতা পার্টি, এরা যে গণমাধ্যমের এই যে সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার করেছে, তারাই আজকে অপব্যবহার বলছে যে সোশ্যাল মিডিয়া তুমি আমরা যা যা বলছি আমাদের কথা শুনে নাও। টুইটারের সঙ্গে একটা দারুণ একটা ঝগড়া চলছে, আদালতে চলে গেছে, অনেক কিছু হচ্ছে। আরেকদিকে পেগাসাস হোয়াটসঅ্যাপ পেগাসাসকে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম দিকে স্যান ফ্রান্সিসকোর কোর্টে ওখানে একটা মামলা চলছে। তো খুব তাড়াতাড়ি অনেক কিছু বদলাচ্ছে এবং বদলাবে। আর তো এই পরিবেশে যে বড় বড় এক একটা সংস্থা, বড় বড় একটা মিডিয়া সংস্থা, তারা কতটা তুমি কি পড়ছো, কি শুনছো, কি দেখছো, তোমার মনের ভেতরে তোমার মাথার ভেতরে ঢুকে পড়েছে, বা একজন ছোট একটা স্বাধীন সাংবাদিক, একটা ছোট সংস্থা, তাদের ব্যবসা কিনা। একটা সময় যেটাকে বলে নেট নিউট্রালিটি, ওইটা নিয়েও তো অনেক বিবাদ ছিল, ভারতবর্ষেও বিবাদ ছিল। ফেসবুক অনেক কিছু বিনা পয়সায় দিতে চাইছিল, তো সেটা কিন্তু চায়নি, সরকারও চায়নি। মানে একটা লাইব্রেরি আছে, বলা হচ্ছে তুমি এই কটা বই যদি পড়তে চাও তুমি বিনা পয়সা পড়তে পারবে, এই বইগুলো পড়তে পারলে তোমার পয়সা দিতে হবে। তোমাকে আমি বিতরণ করছি, আমি তোমাকে চাল এবং ডাল দিচ্ছি। তুমি যদি বলো আমি একদিন চাল ডাল না দিয়ে একটু সবজি দিন না আমাকে, বলো না না আমরা যা দিচ্ছি তুমি খুশি হয়ে নিয়ে যাও না। তো এই যে নেট নিউট্রালিটির ব্যাপার, যে তুমি একজন উপভোক্তা হয়ে তুমি নেটে কি পড়বে বা পড়বে না, এটাও আমাদের সাইকোলজি, আমাদের সোশিওলজির উপরে একটা অনুমান করছে, যেটা ইংরেজিতে বলে কনফার্মেশন বায়াস। আমি বামপন্থী, আমি খালি বামপন্থীরা কি লিখছে এটাই পড়তে চাই। বামপন্থী চলচ্চিত্র যারা বানাচ্ছে বা তথ্যচিত্র তাই দেখছে, আমরা তার অন্য দিকটা দেখতে চাই না। আমি দক্ষিণপন্থী, আমার বিচারধারা আমার চিন্তাধারা হলো আমি দক্ষিণপন্থী, তাহলে আমি অন্যদিক। তো এই যে একটা সংঘর্ষ যেটা হচ্ছে, এই যে কন্ট্রাডিকশনটা, যেটা কনফার্মেশন বায়াস, আমরা একটা একো চেম্বারে আমরা, এটা নিয়ে এখনো আমাদের ব্যক্তিগত ব্যাপার, হাউ উই get out of our addiction to the social media. আমরা সোশ্যাল মিডিয়া যদি আমরা সারাদিন ওই দূরভাষ যন্ত্রে ছাড়া আমরা যদি আমাদের জীবনযাপন না করতে পারি, আমাদের জীবনটা কিভাবে বদলে যাবে? আমরা একটা জঙ্গলে যাচ্ছি, আমরা পাহাড়ের উপরে গেলাম, একটা সমুদ্রের ভেতরে গেলাম, আমাদের মোবাইল নেই, আমরা তখন কি মনে করি যে আমাদের জীবনটা কিভাবে বেরোবে? আজকে জেলের ভিতরে যে কয়েদি, যে তাকে তো ফোন দেওয়া হচ্ছে না। তো আমাদের যে নির্ভরতা, আমাদের যে অ্যাডিকশন, যেটা টু দ্য সোশ্যাল মিডিয়া, টু দ্য ইন্টারনেট, তারও দুটো দিক আছে। আমরা বলছি না যে ইন্টারনেট বন্ধ করে দাও, কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত, সরকারের কতটা নিয়ন্ত্রণ করা দরকার, কতটা প্রবন্ধন করা দরকার, কারা বলবে? তুমি আমি নাগরিক সমাজের মানুষ, যারা পড়াশোনার লাইনে, যারা একাডেমিক্স, যারা সায়েন্টিস্ট বা টেকনিক্যাল পিপল, বা যারা সরকার চালাচ্ছে, বা যারা রাজনৈতিক দলের নেতারা, কারা এই যে ইন্টারনেট গভর্নেন্স, কে ইন্টারনেটের গভর্নেন্স হওয়া উচিত কিনা, এই নিয়ে একটা সাংঘাতিক বিবাদ চলছে এবং চলবে, বেশ কয়েক বছর চলবে। কারণ এখনো এই সবকটা আমি যে কটা প্রশ্ন তুলছি তার জবাব আমার কাছে নেই। কারণ ইন্টারনেটের একটা ভালো দিক আছে, আবার উল্টো দিকটাও আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? আমি কয়েকদিন আগে একটা বই পড়লাম, দ্য মিথ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়াই কম্পিউটার্স কান্ট থিঙ্ক দ্য ওয়ে উই ডু, এরিক জে লারসন। তো এই নিয়েও অনেক কিছু ভাবছে, চিন্তা করছে, এবং আমাদেরও করা দরকার, আমাদের প্রত্যেক মানুষের করা দরকার। জাস্ট ছোট্ট একটা কমেন্ট, তারপরে প্রত্যেক প্রশ্ন করো। যেটা বাইরেও খুব ডিবেট হচ্ছে এটা নিয়ে, আর যেটা আপনি বললেন তার সঙ্গে খুব রেলেভেন্ট, যে এই সোশ্যাল মিডিয়া কি পাবলিশার না প্ল্যাটফর্ম, এই ডাইকোটমিটা নিয়ে
প্রচুর লোকে প্রচুর ভেবেছে। আর আমারও মনে হয় যে ব্যাপারটা এই বলা খুব প্রশ্নটার শক্ত, যে সোশ্যাল মিডিয়া এটা খুবই একটা শক্ত। ফোন বা একটা ইন্টারনেটের মতো নাকি একটা নিউজ পেপারের মতো, আর সেই মতো রেগুলেশন করতে হবে। তুমি যা লিখছো, তুমি বা বলছো, তুমি সোশ্যাল মিডিয়ায় একটা প্ল্যাটফর্মে দিচ্ছ, তুমি প্রকাশক, টেকনিক্যালি বৌদ্ধিক সম্পত্তির অধিকার তোমার। তোমার গান লোকেরা পছন্দ করবে কিনা সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি যখন গান গেয়ে ইউটিউবে দিচ্ছ, ইউটিউব ইজ এ প্ল্যাটফর্ম। তুমি কটা লোক তোমার গান শুনবে বা শুনবে না সেগুলি আলাদা প্রশ্ন। তো এই ধরনের প্রশ্নের কোনো সহজ উত্তর নেই, কারণ সবকিছু বদলে যাচ্ছে। কে পাবলিশার, কে কনজিউমার, কে প্রডিউসার, কে কনজিউমার, কে প্রোজিউমার। ওই যে নতুন নতুন কথা আমরা একটা আনফ্রেন্ড আনফলো নতুন দুটো শব্দ আমরা শিখে ফেলেছি, ওইভাবে ওই গ্লোবাল লোকাল গ্লোকাল এই ধরনের কথা, ইনফোটেইনমেন্ট, এডুটেইনমেন্ট, এইসব নতুন নতুন শব্দ আমরা আজকে ডিকশনারিতে পাবো। হ্যাঁ, ফাইনালি আমরা শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আপনাকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে 1 ঘন্টা, আমি কিন্তু বলিনি, তুমি বলেছিলে 1 ঘন্টা চলে, ঘন্টা খানেক আর কি, মানে সেটা হয়েই যায়, মানে যেহেতু আমাদের প্রশ্ন থাকেই, আপনার মানে এত সুন্দর বলছেন। খানটা কি বলো, আমাকে লোকেরা বলছে তুমি খান মার্কেটের গ্যাং। দিল্লির একটা বাজার যেখানে আমি বলছিলাম না বইটা কিনেছিলাম বারি সানস। আচ্ছা, যাই হোক, বলো। ওই রিসেশনের পরে আমরা একটা জিনিস দেখেছি যে কারোরই রাইট টু অ্যাবসলিউট প্রাইভেসি ডেফিনেট না। It has become very malleable, especially যদি we consider countries like Turkey, Hungary, etc. যেখানে you had this change after recession, global recession of 2007-2008. Just strongman is coming in Brazil, India. Brazil with the promise of economic recovery. You will let go of some of your personal freedoms. I will give you economic recovery. That was the promise, right? চায়না বিরাট এক্সাম্পল, স্টেট ক্যাপিটালিজম বলে, যারা গুগল কে বলেছে তুমি আমাদের দেশে কাজ করতে ব্যান করে দিয়েছে, ফেসবুক ব্যান, হ্যাঁ, ওদের নিজেদের টুইটার ইত্যাদি ওদের নিজেদের ভার্সনস আছে। যাই হোক, বলো। হ্যাঁ, তো সো ইন জেনারেল আপনার এটা নিয়ে কি বক্তব্য? এটা লেটেস্ট এক্সাম্পল আমরা দেখছি হচ্ছে গিয়ে ইন টার্মস অফ পেগাসাস, এই যে পেগাসাস পুরো স্ক্যান্ডালটা হয়েছে, আপনার এটা নিয়ে কি বক্তব্য? এন্ড হোয়াট ইজ ইফ আই ওয়ার টু আস্ক ইউ টু ডু সাম ক্রিস্টাল বলিং, হাউ ডু ইউ থিংক দিস ইজ গোইং টু ইম্প্যাক্ট আওয়ার সোসাইটি এট লার্জ? হিউজ ইম্প্যাক্ট। স্পাইং ইজ নট নিউ। গুপ্তচর আড়ি পেতে কথা শোনা এটা নতুন না, চাণক্যের সময় থেকে ছিল, চাণক্যের সময় থেকে চলছে এবং চলবে। পেগাসাস একটা নতুন অস্ত্র। পেগাসাস আমার নিজের ফোন, আমি তো ভুক্তভোগী, তো পেগাসাস নিয়ে তুমি আমায় যদি বলতে পারো আমি 0.5 ঘন্টা বলতে পারি বা 1 ঘন্টা বলতে পারি। আরো হয়তো একদিন সুযোগ পাবো তোমাদের সঙ্গে সংক্ষেপে যদি ডেফিনেটলি আরেকদিন ডেফিনেটলি পেগাসাস নিয়ে আমি দুটো কথা বলতে চাই না, কারণ আমি জানি আমি আজকে ভারতবর্ষের সবচেয়ে উচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গেছি। আমি পেটিশনার। আজকে হলো শনিবার দিন, ভারতবর্ষের শনিবার দিন রাত্রি, মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টের হিয়ারিং হবে। কি হবে, কোথায় যাবে আমি জানি না। আজকে পেগাসাসের লিস্টে বলছে 50,000 লোকের নাম আছে, 45টা দেশে, 17টা মিডিয়া সংস্থা এটা নিয়ে গবেষণা করেছে, অনেক লোকের নাম বেরিয়েছে। হ্যাঁ, তার ভেতরে আমারও নাম আছে, আমার ফোনটা ওরা গবেষণা করেছে, ফরেন্সিক অ্যানালিসিস হয়েছে। তো প্রাইভেসি, নিজিতা, এর মানে কি, এর মতলব কি তোমার পক্ষে আমার পক্ষে? একজন মহিলার জন্য, একজন গরিব মানুষের জন্য, তোমার বাথরুমের পেছনে একটা ক্যামেরা নিয়ে যদি কেউ দেখে তুমি তো পছন্দ করবে না। যার বাথরুম নেই, যাকে রাস্তায় চান করতে হয়, তাদের জন্য নিজিতা কি? তুমি একটা একলা ঘরে বসে আরাম করছো, যাদের একটা ছোট ঘরে 5 জন থাকে, 10 জন থাকে,
তাদের পক্ষে প্রাইভেসিটা কি। তবে অনেকগুলো বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এরা খালি ব্যক্তিগত প্রাইভেসি বা নিজিতার ব্যাপার না, খালি মত প্রকাশের স্বাধীনতা না বা অভিব্যক্তির যে স্বতন্ত্রতা আছে তা নয়, খালি বাক স্বাধীনতা না, আরো বেশি। তুমি যখন বললে টার্কির কথা বললে, হাঙ্গারির কথা বললে, আমি তোমাকে ব্রাজিলের কথা উল্লেখ করে দিলাম। পুরো গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে অনেকগুলো প্রশ্ন আজকে উঠেছে, এবং এই যে স্পাইওয়্যার, যে মিলিটারি গ্রেড স্পাইওয়্যার কিভাবে এর অপব্যবহার হচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেক কিছু আমি বলতে পারি। সেটা আরেকদিন তুমি আমায় ডেকো, আমি অবশ্যই বলবো, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এর অনেক দিক আছে, অনেকগুলো। এই নিয়ে অনেক দেশে 6 জন সরকারে, কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, ফ্রান্স, অনেকগুলো দেশে গবেষণা চলছে, সরকারি গবেষণা চলছে। আর আমাদের দেশের আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন, অনেক কিছু বলা যায়। পুরো খালি আমাদের ব্যক্তিগত, মানে আমাদের জীবন খালি না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা না, আমাদের পুরো সমাজ ব্যবস্থা এবং গণতন্ত্রের উপরে যে একটা অসাধারণ একটা প্রভাব পড়বে, পড়েছে এবং আরো পড়বে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে আমরা হয়তো আরেকদিন চর্চা করতে পারি। 2-4 মিনিটে কিন্তু কথা বলা যায় না, সত্যি ঠিক, ডেফিনেটলি আমাদের একদম আরেকটু ইলাবোরেটেড কথাবার্তা বলা উচিত। ফাইনালি যে প্রশ্নটা আমরা মানে একদম ফাইনাল প্রশ্ন যেটা করতে চাই, আমরা ধরুন এই যে অনেক ডিসকাশন করছি, মানে আমরা সেইখান থেকে এই উত্তরটা শুরু, যে বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাশন করা, কিন্তু মাস অ্যাওয়ারনেস মানে মানুষের কাছে পৌঁছানো। আপনি যেরকম কথা বললেন যে যেই মানুষটা ধরুন বাইরে, মানে তার বাড়িতে বাথরুম নেই, মানে তার কাছে প্রাইভেসি কি বা এসে যায়, খায় না মাথায় মাকে, তার তো কোনো আইডিয়াই নেই। মানে আমি একজন সিকিউরিটি এন্ড প্রাইভেসি রিসার্চার, আমিও এই জিনিসটা দেখেছি। প্রাইভেসি অ্যাওয়ারনেস যেটাকে বলে, ধরুন উন্নত দেশেই সেটা মানুষের মধ্যে নেই। মানে এইটা নিয়ে ধরুন স্নোডেন রেভলিউশনের সময় অনেক ধরনের মার্কেট রিসার্চ হয়েছে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটাই নেই। দেশ এবং বিকশিত দেশ, এতে অনেক অনেক মানে মানে এর কনসেপ্টটাই আলাদা। ঠিকই, কিন্তু আমি বলছি যে উন্নত দেশেও কিন্তু সেই অ্যাওয়ারনেসটা নেই। কিন্তু আপনার কি মনে হয় যে আরো অনেকগুলো প্রশ্ন ঢুকে যায়। অশ্লীল কি, পর্নোগ্রাফি কি? আমি একটু আগে বললাম, একটি মানুষকে তুমি হত্যা করছো এবং সবাইকে দেখাচ্ছ তুমি হত্যা করছো, এটা কি পর্নোগ্রাফি? অন্য ধরনের পর্নোগ্রাফি, বা পর্নোগ্রাফির চেয়েও খারাপ? একজন মহিলাকে কেউ ধর্ষণ করছে, সেটার একটা তুমি ভিডিও তুলছো, তার চেয়েও কি খারাপ? মানে এইগুলি নীতি, নৈতিকতা, এগুলি অনেক প্রশ্ন আছে। কিন্তু আমার যে আমি ওই ক্লাসে একবার যখন বলেছিলাম, আমি খজুরাহোর মন্দিরে যে স্কাল্পচার ওঠা নিয়ে করা হচ্ছিল, তখন কেউ, একটি ছাত্র বা ছাত্রী আমার মনে নেই, বললো, স্যার দিস ইজ ক্লাসিক্যাল পর্নোগ্রাফি। আমি বললাম আচ্ছা, এই প্রথমবার শুনলাম। খজুরাহোর মন্দিরে, কোনারকের মন্দিরে, হ্যাঁ বলো প্লিজ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরুন মানে সাধারণ মানুষের কিন্তু একটা পারসেপশন আছে, সেইখান থেকে আমাদের এই ডিবেট গুলো, এইগুলোকে নিয়ে প্রশ্ন তোলা, সেইখানে আমরা কি করে পৌঁছতে পারি? মানে আমাদের এই ডিসকাশনটা কি একটা এলিট এডুকেটেড মহলেই থেকে যাচ্ছে না সব ডিসকাশন গুলো? আপনার কি মনে হয়? কফি হাউসের আড্ডা, হ্যাঁ, খালি সোকল্ড বুদ্ধিজীবীরা খালি কফি খায়, এবং তাদের যে আড্ডা এবং তারা যে কথাবার্তা বলে, এটা অন্তত উচিত না, উচিত নয়, একেবারেই উচিত নয়। তোমাকে একটু আগে বললাম, পুরো আমাদের গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থা, একটা সংস্থা, যে তথ্য জোগাড় করার যে অধিকার, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সেই যে নতুন আমাদের যে আইন, খুব বেশি পুরনো, 13 বছর বা 14 বছর, তার সঙ্গে তুমি তুলনা করো অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, 100 বছরের ওপর। এই আইন কোথায় আসছে? আইনের সঙ্গে প্রযুক্তির মিলন কোথায়? নিয়ন্ত্রণ কিভাবে করতে হয়?
সরকারি নিয়ন্ত্রণ, ব্যক্তিগত নিয়ন্ত্রণ। আমার অল্প বয়সী ছেলে বা মেয়েকে আমরা বলছি যে তুমি এটা দেখতে পারবে না, এটা আমি মনে করি অশ্লীল, আমি তোমার বাবা, এটা আমি মনে করি পর্নোগ্রাফি, তুমি দেখতে। প্যারেন্টাল গাইডেন্স, সেটা একটা প্রশ্ন। সোসাইটাল গাইডেন্স এবং সেন্সরশিপ। আমাদের দেশে এরকম 8টা সংস্থা আছে, সেন্সরশিপ, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, এই নিয়ে কত বিবাদ চলছে। এটা নিয়ে আলাদা একটা আমরা আলোচনা করি। মিডিয়া রেগুলেশন এবং সেন্সরশিপ, ডেফিনেটলি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ পরাঞ্জয় দা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ডেফিনেটলি আরেকদিন বসবো এবং অনেক কিছু কথা বাকি রয়ে গেল, কিন্তু খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এবং মানে আপনার সবাইকে, দর্শকদেরকে বলবো যে আপনার ওয়েবসাইটটা যাতে ফলো করে, বা সেই poranjoy.in, সেইখানে সবাইকে যেতে অনুরোধ করবো। এবং করে যে আমি যে ধরনের কাজ করছি সেটা যদি সাহায্য করতে চাই, একটা ডোনেট বাটনও আছে। হ্যাঁ, ডেফিনেটলি। আমি আমায় কেউ তো বিজ্ঞাপন দেয় না, তবে আমি তোমাদের কাছ থেকে আমি ভিক্ষে চাই। একেবারে আমরাও সবাইকে অনুরোধ করবো। খালি এইটুকুই বলতে চাই যে আমার ছেলে মেয়ের শিক্ষার জন্য আমি ভিক্ষে চাইছি না। আমাকে পয়সা করি দেয় লোকেরা। আমি একটা বড় গাড়ি বা বড় বাড়ি বানাতে চাই না, বড় গাড়ি কিনতে চাই না। যদি কাজ, মানে আমি বুড়ো বয়সে অনেক কিছু কাজ করেছি। এই সেদিন একটা বাংলা মিউজিক ভিডিও করলাম, এই সেটা আমি দেখেছি, দিকে দিকে হও হুঁশিয়ার। এই বুড়ো বয়সে করছি কিছু কাজ, নতুন কাজ করছি। ওকে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন এবং আবার দেখা হবে।